গভীর রাত 12টার পর, রাত 12টার পর সুন্দরী এক নারী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। কত মানুষের কত ভাবনাই তো আসতে পারে। ঠিক এভাবেই সুমতি দাঁড়িয়েছিলেন বাস স্ট্যান্ডে 12টা থেকে রাত 3টা পর্যন্ত। একে একে 40টি প্রেমের প্রস্তাব পেয়েছেন। কেউ বাজে জেস্চার করেছে, অঙ্গভঙ্গি করেছে, কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউ টাকা অফার করেছে। 40টি প্রেমের প্রস্তাব তিনি পেয়েছেন। তার মধ্যে শিক্ষিত তরুণরাই ছিল। তবে এদের মধ্যে রবীন্দ্রনাথের আত্মা ভর করেছে। রবীন্দ্রনাথের কথা আসার সাথে সাথে আরেকটি কথা আসলো। আজ 25শে বৈশাখ, বিশ্বের সেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিন। আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, পৃথিবীতে কি আর কোনো কবি নোবেল পায় নাই? সেই 1913 সালে সে নোবেল পুরস্কার পাইছে। এখন 2026 সাল, অর্থাৎ 113 বছর কেটে গেছে। তারপরেও মানে রবীন্দ্রনাথের পরেও আরও অন্তত 113 জন নোবেল পুরস্কার পাইছে সাহিত্যে, পাইছে না? তারা সবাই বিখ্যাত সাহিত্যিক না? তাদের কয়জনের নাম আমরা জানি? আমরা কেন তাদেরকে নিয়ে চর্চা করি না? যে নাকি সেই মরা এক কবিরে নিয়ে কত বছর আগে মারা গেছে, সে 1968 সালে, সম্ভবত 48 সালে সে মারা গেছে। তো 48 সালে যা মারা যাওয়া, প্রায় 80 বছর হয়ে গেছে সে মারা গেছে। এরকম একটা মরা লোকরে নিয়ে আমরা যেইভাবে হই হুল্লোড় করি বাংলাদেশে। আরও একটি মজার বিষয় হলো, রবীন্দ্রনাথ ছিল পয়সাওয়ালা জমিদার, আজে বাজে ব্যবসা ছিল তাদের, যেই ব্যবসাগুলোর কথা মানুষ গৌরব করে বলতে পারে না, সেই ব্যবসা করত। এই রবীন্দ্রনাথ আসলে কি কবি, দার্শনিক, সাহিত্যিক, নাকি রাজনৈতিক প্রোডাক্ট? বাংলাদেশের দেখবেন বামপন্থীরা রবীন্দ্রনাথকে নিয়ে খুব কাচুমুচু করে, অথচ সুকান্ত ছিল বামপন্থী কবি। সুকান্তকে নিয়ে তাদের আলাপ নাই। সুকান্ত তো মার্ক্সবাদী ছিল, তাই না? আপনার কবি নজরুল আমাদের, সে তো মার্ক্সবাদী ছিল, তার সকল লেখাই বিপ্লবী। তাকে নিয়ে বামপন্থীরা মাতামাতি করে না, ওই রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করে। কেন? এই রবীন্দ্রনাথ হইল ভারতের আধিপত্যবাদের একটি সফট হাতিয়ার। বাংলাদেশে যদি আবার ফ্যাসিবাদী আসে, খুনি হাসিনার মতো কেউ আসে, ভারতের কোনো দালাল আবার ক্ষমতায় আসে, তাহলে সে আসবে শেখ মুজিবের হাত ধরে। সেটা যদি ব্যর্থ হয়, তাহলে রবীন্দ্রনাথের হাত ধরে আসবে। আর সেটাও যদি ব্যর্থ হয়, এখন এই দেশে রবীন্দ্রনাথপন্থী কথিত যেসব সাংবাদিক আছে ফ্যাসিবাদী, তাদের হাত ধরেই দেখবেন এদেশে আবার ফ্যাসিবাদী আসবে। তো এই রবীন্দ্রনাথকে নিয়ে তারা গবেষণা করবে না, দর্শন লিখবে না, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে ক্যাচাল করবে। 113 বছরের পুরানো কবি, তার দর্শন কি এখন চলে? চলে না। যাই হোক, আমরা আসলে আলাপ আসছিলাম মধ্যরাতে বাস স্ট্যান্ডে এক নারী, পুলিশ দাঁড়িয়েছিল। তিনি বাস স্ট্যান্ডে মূলত দাঁড়িয়েছিলেন রাতে নারীরা কতটা নিরাপদে থাকে, এই কারণে সাধারণ পোশাক পরে তিনি একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। আপনাদেরকে শুনাই, শহরের রাস্তায় নারী কতটা নিরাপদ। এই নারী, তার নাম হলো সুমতি। তিনি হলেন ভারতের হায়দ্রাবাদের একজন পুলিশ কর্মকর্তা। সেই বাস্তবতা, নারী কতটা নিরাপদ, এই বাস্তবতা জানার জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছিলেন ভারতের হায়দ্রাবাদের এই নারী পুলিশ কর্মকর্তা। গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তিনি নিজেকে পর্যবেক্ষণ করছিলেন কতটা বিপদগ্রস্ত হতে পারে একটি মানুষ, আর আশেপাশে নিয়োজিত রেখেছিলেন তার নিরাপত্তা ফোর্স। বাংলাদেশের নারী পুলিশ কর্মকর্তাটা কি বাংলাদেশের পথে ঘাটে যেসব নারীরা রাতে চলাফেরা করে তাদের জন্য এমন নিরাপত্তা বেষ্টনী, বলয় বা ধারণা প্রয়োগ করতে পারে কিনা, সে কিন্তু দেখার বিষয়। কিন্তু বাংলাদেশের নারীরা আছে মাদক নিয়ন্ত্রণ, ইয়াবা, এসব প্রোটেকশন দেওয়ার কারণে ইয়াবার লোকরা, মাদক সেবীরা জেলে ঢুকলে 5-7 দিনের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে আসে, কিন্তু নির্দোষ লোক জেলে ঢুকলে বছরের পর বছর কেটে যায়, ফাঁসি হয়ে যায়। বাংলাদেশের আইনের অবস্থা হলো সেই রকম। আর মাত্র
3 ঘন্টা সেই অভিযানে আসে উদ্বেগজনক ঘটনা। তিনি 3 ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়েছিলেন। প্রায় 40 জন পুরুষ তাকে এসে নানান রকম কুপ্রস্তাব এবং বাজে জেস্চার করেছে। মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি, যিনি তেলেঙ্গানা ক্যাডারের একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা, নারী কর্মকর্তা, বাস্তব অবস্থা বুঝতে নিজেই পদক্ষেপ নেন। মধ্যরাত 12টা থেকে ভোর 3টা পর্যন্ত তিনি মালকাজগিরি থানার কাছে একটি বাস স্ট্যান্ডে সাধারণ নারীর বেশে অবস্থান করেন। এ সময় তিনি নিজের পুলিশ পরিচয় সম্পূর্ণ গোপন রাখেন। তিনি যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে 10 গজ, 15 গজ, 20 গজ দূরে সিভিল ড্রেসে তার নিরাপত্তা ফোর্স নিয়োজিত করেন। এই 3 ঘন্টার মধ্যে 40 জন পুরুষ তার কাছে এগিয়ে এসেছে, নানান রকম আলাপ করার চেষ্টা করেছে, বাজে প্রস্তাব দিয়েছে, অর্থ অফার করেছে। তাদের মধ্যে তরুণ এবং শিক্ষিত এবং রবীন্দ্রপন্থী তরুণদের সংখ্যাই বেশি। মেঘমল্লার বসুদের মতো চেহারা। কয়েকজন আবার নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে যোগাযোগ চেষ্টা করেন, তবে কেউই বুঝতে পারেনি তিনি যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তবে ঘন্টা 2 পর তিনি চরমভাবে বিরক্ত হতে থাকেন, কিন্তু নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং পুলিশের পক্ষ থেকে নারীদের জন্য নিরাপত্তা বলয় সাজাবার জন্য তাকে এই অভিজ্ঞতা নিতে হবে, যে কারণে বাধ্য হয়ে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন সেখানে। যাকে তারা সাধারণ নারী ভেবে বিরক্ত করেছে তিনি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা কেউই জানতই না। এখন কথা হলো, যারা তাকে উত্ত্যক্ত করেছে, বিরক্ত করেছে, তিনি তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন বা নিতে যাচ্ছেন সেই ব্যাপারে এখনো কোনো সংবাদ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানায়, শুধু অভিযোগের উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি বোঝার লক্ষ্যে তিনি এই অভিজ্ঞতার জন্য এই প্রজেক্টটি পরিচালনা করেন। পরে সংশ্লিষ্ট কয়েকজনকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক মামলা না করে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয় এবং জনসমক্ষে নারীদের প্রতি ভদ্রতাপূর্ণ সম্মানজনক আচরণের জন্য তাদেরকে সতর্কবার্তা দেয়া হয়। ব্যাপারটা সুন্দর। এমন ঘটনা আরও ঘটেনি তা কিন্তু নয়, এরকম আরও ঘটেছে। বাংলাদেশের জেসমিন আরা, আপনারা নাম শুনে থাকতে পারেন, যিনি বাংলাদেশের 2য় পুলিশ কমিশনার জেসমিন আরা, তাকে যখন চট্টগ্রাম মহানগরীতে ট্রান্সফার করা হয় তিনি তখন এই আইডিয়া নিয়েছিলেন। তিনি অবশ্য পুলিশ ফোর্স নিয়ে যাননি, তিনি তার হাজব্যান্ডকে নিয়েই গিয়েছিলেন পরিস্থিতি বোঝার জন্য। পুলিশ সূত্র জানায়, শুধু অভিযোগের উপর নির্ভর করে না করে বাস্তব পরিস্থিতি বোঝার লক্ষ্যেই এরকম কিছু প্রজেক্ট মাঝে মাঝে করা হয়। এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন এমন পদক্ষেপ একদিকে যেমন বাস্তব সমস্যাকে সামনে আনে, অন্যদিকে সমাজে সচেতনতা তৈরি করতে, মানুষকে সংবরণ করতে, সংযত করতে উদ্বুদ্ধ করে, সতর্ক করতে উদ্বুদ্ধ করে এবং অন্যায়ের প্রতি ভয় জাগায় মানুষের মনের মধ্যে। তাহলে মানুষ এই অন্যায় থেকে সাধারণত দূরে থাকবে। যত্রতত্র নারী দেখলেই উত্ত্যক্ত করতে হবে এমন বাজে অভ্যাস থেকে ফিরে আসবে। সাধারণত যারা নারীদেরকে উত্ত্যক্ত করে তাদের 60% দেখা যাবে যে নেশাগ্রস্ত, কোনো না কোনোভাবে নেশা করে। বাকি 40% যারা আছে তারা অবশ্যই পারিবারিকভাবে কুশিক্ষাপ্রাপ্ত। তার মধ্যে কিছু আছে স্কুল সমাজে বাজে শিক্ষাপ্রাপ্ত হয় এবং বকে যাওয়া হয়ে থাকে। তবে সমগ্রভাবে এদের অধিকাংশই হলো সচ্ছল পরিবারের বড় লোকদের সন্তান হিসাবেই বিবেচিত। এইভাবে দেখা যাচ্ছে যে নারীদেরকে আপনার নিরাপদ বলয় দেওয়ার জন্য নতুন নতুন আইডিয়া তৈরি হইতে পারে, যেটা মানুষের জন্য উপকারী হতে পারে। উল্লেখ্য যে এটি সুমতি প্রথম এমন অভিনয় নয়। কর্মজীবনের শুরুতে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হিসেবে কাজীপটে রেল স্টেশন এলাকায় নারীদের নিরাপত্তা যাচাইয়ের জন্য তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন। তিনি এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত 1 মে তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই উদ্যোগ আন্তরিকতাপূর্ণ হোক, বাংলাদেশেও নারীদের নিরাপত্তা হোক, চলুক, সব নারী নিরাপত্তা থাকুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।